ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছি। সাথে আছি জ্যোতি সরওয়ার। বাজেট সহায়তা হিসেবে $50 কোটি পাশাপাশি বাংলাদেশকে আরেকটি প্রকল্পে $40 কোটি ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। বাজেট সহায়তায় এই ঋণ বাংলাদেশের রাজস্ব ও আর্থিক খাতে নীতি আরও শক্তিশালী করার কর্মসূচি এগিয়ে নিতে ব্যয় হবে। অপরদিকে চলতি মাসে প্রথম 23 দিনে দেশে এসেছে $205 কোটি রেমিট্যান্স হিসেবে প্রতিদিন গড়ে দেশে এসেছে $8,91,00,000 রেমিটেন্স। এসব কিছু নিয়ে কথা বলার জন্য আমাদের আজকের তালিকায় আলোচনার বিষয় ঠিক করেছি ঋণ রেমিটেন্সে কি উপকার অর্থনীতিতে। আলোচনা করতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন অর্থনীতিবিদ অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ এবং আমাদের সাথে আরও যুক্ত হবেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। সৈয়দ আহসানুল আলম পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। শুরুতে আপনার কাছে যে আপনার মাধ্যমে আপনার কোটি দর্শককে সালাম শুভেচ্ছা। জি ধন্যবাদ। যে জিনিসটা শুরুতেই জানতে চাচ্ছি যে রেমিটেন্সের বিষয়ে যেটা কথা বলছিলাম যে এই মাসে প্রথম 23 দিনে রেমিটেন্স এসেছে প্রায় $205 কোটি। কেন বাড়ছে, মানে হঠাৎ করে এই বাড়ার পেছনে কি কারণ মনে করছেন? দেখেন, বাড়ার পেছনে অজ্ঞাত কারণ থাকতে পারে, কিন্তু জ্ঞাত কারণগুলো আমি জানাই। একটি অজ্ঞাত কারণ আমি পরে বলব। প্রথম কথা হচ্ছে এই জুন মাসে যেটা এসছে বাড়তি রেমিটেন্স, এটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। কারণ হচ্ছে এই জুন মাসের 21 দিনে 191 কোটি মতো যে ডলার এসছে, জুন মাসের আরো 10 দিন বাকি রয়ে গেছে বা আরো কয়েকদিন বা এক সপ্তাহ বাকি আছে। বাট আই উইল ওয়ান্ট টু পয়েন্ট যে এর আগের মাসে মে মাসে গত 4 মাস 6 মাস চাইতে সবচেয়ে বেশি ডলার এসছে, $225 কোটি এসছিল। তাহলে কারণ কি? এক নম্বর কারণ কোরবানি। তো কোরবানি মানুষ স্যাক্রিফাইস ইংলিশে, এইটাকে মানুষ খুব সিরিয়াসলি দেখে। যারা পুরা গরু কিনতে পারে না তারা ভাগে কিনে, আর কিনতে না পারলে আপনার কি বলে এই ছাগল কিনে। এবং ছাগল কাণ্ড আপনারা দেখেছেন, এই দেশে 15 লাখ টাকা দিয়েও ছাগল কিনা হয়। তো আমি এটাকে এক কারণ কোরবানি। 2 নম্বর কারণ হচ্ছে যেটা আমি আপনাকে জানাতে চাই, সেটা হচ্ছে আমাদের এখানে যারা অলিগার্ক আছে, ভয়াবহ বড়লোক যারা বিদেশে টাকা পার করেছে, তারা দুটো কারণে টাকা বা দেশে অফিসিয়াল চ্যানেলে আছে। একটা হচ্ছে তাদের দেশপ্রেম, তারা চুরি করেছে, তারা মানি লন্ডারিং করেছে, দেশের বাইরে টাকা নিয়ে গেছে, আজকে দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বিপজ্জনক জায়গায়। তাদের তো কোনো না কোনো পর্যায়ে দেশপ্রেম জাগতেই পারে, তো তাই অফিসিয়াল চ্যানেলে তারাও ডলার পাঠাচ্ছে। আর তৃতীয় নম্বর হচ্ছে ভয় ভীতির কারণে। আপনার মাধ্যমে আমি দেশের মানুষকে জানাতে চাই, যারা চুরি করেছে তারা জেনে গেছে যে এই দেশ থেকে মানি লন্ডারিং করে বিপজ্জনক দেশগুলোতে, বিপজ্জনক দেশ বলতে আমি সুইজারল্যান্ডকে বুঝাই, ইংল্যান্ডকে বুঝাই, আপনার এই ধরনের দেশ যারা যারা ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেমের মধ্যে আছে, ওইখানে যারা টাকা নিয়ে গেছে ওই টাকা তাদের সরিয়ে ফেলতে হবে। তারা সেটা ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে সরাচ্ছে, ডোমিনিকো রিপাবলিকে সরাচ্ছে, বিভিন্ন দেশে সরাচ্ছে। তো ওই সরাসরির মধ্যেও কিছু প্রভাব আমাদের দেশে এসছে, এবং আমি এটার জন্য আলহামদুলিল্লাহ বলছি যে আমাদের ফরেন এক্সচেঞ্জ একটু উলম্ফন হবে। আমরা আগামী কয়েক মাস আমাদের ইম্পোর্ট বিল পে করতে পারবো। আমি আপনাকে বেশ কি বলবো হাস্যরস মিলিয়ে আপনাদের দর্শকদের বুঝতে সুবিধার জন্য পুরো বিষয়টাই খুলে বলেছি। জি ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছেন সহকারী অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা জানতে চাচ্ছি যে আইএমএফ এর ঋণের বিষয়টাতে একটু আসি। আইএমএফ এর ঋণের
তৃতীয় কিস্তি অনুমোদন হয়েছে, অর্থনীতিতে আসলে কতটুকু প্রভাব ফেলবে এটা? ধন্যবাদ চৈতি। আমি আপনাকে আর প্রথমে বলি যে প্রফেসর আহসানের এখানে কথাতে আমি হাসছিলাম, কারণ উনি ঠিকই বলেছেন, হাস্যরস কৌতুক মিশ্রিত ভাবে উনি খুব গম্ভীর কথাবার্তা বলেছেন। আইএমএফ এর লোনটা আমি যাচ্ছি চৈতি, সাথে একটা কথা আমি বলবো, যদি আপনি অনুমতি দেন এই রেমিটেন্স এর ব্যাপারে, কারণ তথ্য থেকে এখানে এখানে আমি যাচ্ছি, তবে আইএমএফ এর লোন নিয়ে দুটো একসাথে সম্পৃক্ত। হ্যাঁ, আপনার এই জুলাই থেকে এপ্রিল পর্যন্ত 2023 থেকে 2024 আমাদের $19 বিলিয়ন মতো রেমিটেন্স আসছে। তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে যে ইউনাইটেড আরব এমিরেটস এটা হয়ে গেছে আমাদের সবচেয়ে বৃহত্তম রেমিটেন্স পাঠানোর দেশ। আগে কিন্তু ট্র্যাডিশনালি এটা ছিল সৌদি আরবিয়া, শুধু এক বছর শুধু ইউএসএ ছিল। এইবার দেখা যাচ্ছে যে আসছে ওনার তথ্যটাকে আমি আরো খোলামেলা ভাবে এখানে বিশ্লেষণ করছি। একটা যে প্রথমত হচ্ছিল যে ইউএই, তারপর 2 নম্বর হচ্ছে ইউনাইটেড কিংডম, এর মধ্যে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস ইত্যাদি ইত্যাদি এগুলো সবই আছে। তারপর 3 নম্বর হচ্ছে যে আপনার ইউএসএ, 4 নম্বর হচ্ছে সৌদি আরবিয়া। এবং একদিকে ভালো, দেশের টাকা দেশে ফেরত আসছে, কিন্তু প্রশ্ন কিছু থেকে যায়। প্রশ্নটা কি? এক হচ্ছে ইউএই থেকে আসে $3.65 বিলিয়ন এই 10 মাসে, এবং এটা আগের বছর 52% বেশি। কিন্তু দেখুন, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি 2004 থেকে 2024 পর্যন্ত যদি দেখেন, ইউএইতে গেছে 21.5 লাখ শ্রমিক বাংলাদেশি, আর ওই সময় কিন্তু সৌদি আরবিয়াতে গেছে 38 লাখের মতো শ্রমিক। এবং এই দুইটা দেশের মধ্যে যে শ্রমিকরা যতটুকু দক্ষতা বা যোগ্যতা এবং যে ওরা যে মজুরি পায়, এটা কিন্তু মোটামুটি সমান। তাহলে হঠাৎ করে কি হলো যে এই এক বছরে হঠাৎ করে ইউএই থেকে এত রেমিটেন্স আসা বেশি বেড়ে গেল? একদিকে ভালো, কিন্তু সমস্যা ইউএই এর মধ্যে আমরা ভুলে যাচ্ছি যেখানে আছে দুবাই বলে একটি শহর, এবং দুবাইয়ে কিন্তু আমাদের অনেকেই বাংলাদেশি, যিনি যেটা বললেন অলিগার্ডস বলেন বা যারা ক্ষমতাশীলরা আছেন, তারা কিন্তু টাকা পার্ক করেছিলেন। এখন টাকা পার্ক করার সময় এখন কিন্তু এই বাজেটে যে প্রভিশন আছে ব্ল্যাক মানি হোয়াইটেন করার জন্য, এবং এই রেমিটেন্সের যে প্রণোদনা হচ্ছে, প্রথমে 2% ছিল 2019, এখন 2.5% হচ্ছে। কালো টাকাটা কি সাদা হয়ে যাচ্ছে নাকি না, এটা কিন্তু আমাদের বিশ্লেষণ করে দেখা উচিত। কেন আইনের ফাঁক ফুকুর থেকে, যেখানে আইনের ফাঁক বা লুপহোল থেকে যে এটা ব্যবহার করা হচ্ছে নাকি না, এটা কিন্তু দেখে যাওয়া উচিত। হ্যাঁ, আপাতত আসলে মোমেন্টারিলি এখানে যে রিজার্ভটা আসলে, দেশের টাকা দেশে ফেরত আসলে মূল্যস্ফীতিটা কি স্বাভাবিকভাবে হয়তো বা একটু হলে আমরা স্বস্তি হয়তো পেতে পারি, হয়তো বা পেতে পারি। এবং 2 নম্বর যে আমাদের এই ডলারের যে এখানে ডলারের বিরুদ্ধে টাকার অধঃপতন, এটা আমরা বুঝতে পারবো। এবং তার সাথে সাথে চলে আসে আইএমএফ এর যে লোনটা যেটা দেওয়া আছে, এবং এখানে প্রায় $2 বিলিয়ন মতো এখানে অ্যাডিশন করা হবে। আইএমএফ দিচ্ছে $1.15 বিলিয়ন, ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে আপনার $500 মিলিয়ন। সো সব মিলিয়ে $1.65 বিলিয়ন এর মতো অ্যাডিশন করা হবে। 19.2 বিলিয়ন রিজার্ভে আছে, ধরা আবার 21 বিলিয়ন মতো চলে যাবে নেক্সট 2 মাসে। কিন্তু এগুলো কিন্তু দেখুন, আমরা এখন যেটা এবং এখানে বলি, আইএমএফ কিন্তু 33টি কন্ডিশন দিয়েছে। এর মধ্যে বাজেট ডেফিসিটটাকে কমানো, বা আমাদের এই করের রাজস্ব বাড়ানো, এবং যে আমাদের সরকারি নিয়ন্ত্রিত কোম্পানি বা স্টেট ওন এন্টারপ্রাইজ কোম্পানির উপরে বেটার গভর্নেন্স, এবং ব্যাংকিং সেক্টর উপরে আরো বেশি মনিটরিং। সো আমাদের উপর কিন্তু চাপ লেগেই থাকবে, এবং স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট রিফর্মস গুলো কিন্তু আসবে, এবং এর বেশিরভাগ দুর্ভোগ কিন্তু সাধারণ জনগণ হবে। তো এখন কিন্তু আইএমএফ এর কিন্তু হার্ড যে রিফর্মস গুলো, এগুলো কিন্তু এখন চোখের সামনে চলে আসছে, যে ব্যাংকিং সেক্টরের স্বচ্ছতা বাড়ানোর জন্য, বা যারা যে ঋণ খেলাপি, ইচ্ছাকৃত বা ঋণ খেলাপি বা উইলফুল লোন ডিফল্টার, তাদেরকে কিভাবে আনা যায়। এবং আমাদের কিন্তু ফাইন্যান্স মিনিস্টার কিন্তু আইএমএফ এর চিঠিতে লিখেছেন, যে আইএমএফ এর হেডের কাছে, যে আমাদের এখন ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের উপর চাপ আছে, মূল্যস্ফীতির চাপ আছে, রাজস্ব আয় আমরা বাড়াতে পারছি না। সো এইগুলোর জন্য আমাদের এখন কন্টিনিউ সাপোর্ট হতে পারবে। এবং আরেকটা সমস্যা চৈতি, যে আমরা এখন কিন্তু আমাদের যে এক্সিস্টিং লোনস গুলো আছে, আমাদের কিন্তু লোন রিপেমেন্ট কিন্তু বেড়ে গেছে $3.2 বিলিয়ন পরের বছর। এখন কিন্তু আমরা লোন নিচ্ছি আগের লোনের ইন্টারেস্টে রিপে করা। সো এটাও কিন্তু একটা চিন্তার বিষয়। হ্যাঁ, রিজার্ভটা স্বাভাবিক গতিতে বাড়ে তাহলে অত্যন্ত ভালো হবে, কিন্তু লোন দিয়ে রিজার্ভটাকে আমরা স্টেবিলাইজ করছি, এটা আমরা সাময়িক ফল পাবো। আর যদি আপনি দীর্ঘমেয়াদী এটা সুযোগ পেতে চান, তাহলে আমাদের এই অবকাঠামোগত এখানে সংস্কার দরকার সকল ক্ষেত্রে। অবশ্যই।
আমরা নিশ্চয়ই আরেকটু আলোচনা করব। আমাদের সময় এসেছে আপাতত একটু বিরতিতে যাবার। বিরতি থেকে আসছি, আমাদের সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায়। আজ আমরা আলোচনা করছি ঋণ রেমিটেন্সে কি উপকার অর্থনীতিতে। আলোচনা করতে আমাদের সাথে দুজন অতিথি যুক্ত আছেন। বিরতির পরে স্বাগত আপনাদের দুজনকে আরও একবার। জনাব সৈয়দ আহসান আলম পারভেজ, আপনার কাছে একটু জানতে চাই যে যেহেতু আমরা IMF এর ঋণের বিষয়টা নিয়ে বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, কোন খাতে ঋণের এই টাকা খরচ করলে দেশের অর্থনীতির জন্য আরো বেশি লাভজনক হবে? কোন খাতে খরচ করলে দেশের অর্থনীতির জন্য লাভজনক হবে না। IMF এর 7 কিস্তিতে টাকা আসবে মনে হয়। এই কিস্তিটা যে সামথিং মোর দেন জাস্ট $1 বিলিয়ন। তো জাস্ট $1 বিলিয়ন, এটা সমুদ্রের গোশপদ। তাই এইটা নিয়ে আমি কোনো কমেন্টস করলাম না। ওয়ার্ল্ড ব্যাংক দিয়েছে আরো কম। তো আমি বরং প্রশ্ন উল্টা আপনাকে ছুড়ে মারবো জাতির জন্য, যে আমাদের ফরেন এক্সচেঞ্জ কমছে, অলিগার্করা দেশপ্রেম থেকে এবং নির্দেশ থেকে টাকা পাঠিয়ে আমরা কোনোভাবে চলছি। আমরা জোড়াতালি দিয়ে চলবো এবং বেশ কিছুদিন চলতে পারবো। বাট দেশকে স্বাধীনভাবে একটা উন্নয়নশীল দেশ হিসাবে দেশের অর্থনীতিকে উড়াতে চাইলে আমাদের চায়না থেকে, সেটা 2 বিলিয়ন বলেন, 4, 5, 7 বিলিয়ন বলেন, চায়নার লোন না আসলে দেশের অর্থনীতিকে একটা ব্যালেন্সে, গুড ব্যালেন্স এবং উন্নয়ন কর্মকাণ্ডগুলোকে চলমান রাখা, ডেট সার্ভিসিং মানে ঋণ শোধ করা, এটা সম্ভব না। তার মানে আজকে আপনি আমাকে সুযোগ দেওয়ার পিছনে আমি একটি কথা, বুড়ো হয়েছে আমি, পারভেজ সাহেব অনেক ব্রিলিয়েন্ট, অনেক সুন্দর করে কথা বলেছেন। আমি শুধু এটাই বলতে চাই যে চায়নার টাকা, আমি বসে আছি, আমার আপা, আমার আপা চায়না যাবেন। চায়না গিয়ে ওদেরকে বুঝাতে পারবেন কিনা, বিকজ আমরা ইংরেজিতে বলছি ইন্ডিয়ান চায়না both eyed on Mongla port as well as তিস্তা। আর আমার আপাকে, আচ্ছা আমি এভাবে বলা ঠিক হবে না, একটু ঘোরালাম। আমাকে ভারতীয় গোয়েন্দা সংস্থার থেকে জানানো হয়েছে যে তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে ডুজ অ্যান্ড ডোন্ট ডুজ, তোমরা কি করতে পারবে আর কি করতে পারবে না। সেটা হয়ে গেছে আরেক সমস্যা, যে এখন যে আমার আপা যখন চায়না যাবেন, উনি একটা 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 খুব সূক্ষ্ম একেবারে গিভ এন্ড টেক করতে পারবেন কিনা আমি সন্দেহ প্রকাশ করছি। কারণ আমাদেরকে আগে ডেকে নিয়ে গিয়ে 21-22 জানিয়ে দিয়েছে, তোমরা চায়নার থেকে টাকা নিতে পারবা, তোমরা চায়নার থেকে ঋণ শিথিল করতে পারবা, তোমরা চায়নাকে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্য দিতে পারবা। কিন্তু চায়না ইজ নট এ বিগ ফুল। সো চায়না এইসব কারণে আমাদের যদি টাকা দেয় বেঁচে গেলাম, না দিলে আমাদের অর্থনীতির জন্য খবর আছে এবং রাজনীতির জন্য খবর আছে, বিকজ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্স ওরা একসাথেই যায়। এবং আরেকটা দিক তো তুললামই না, যে ওই যে আমি বেড়াতে গেলাম টেকনাফ, গুলির শব্দে আবার ফিরে আসলাম আপনার কক্সবাজারে, তারপরে আপনার ওই বান্দরবনের দিকে যেতেই দিল না আমার জেনারেল বন্ধুরা, বললে যে তুমি দেশের সম্পদ, বান্দরবনের দিকে যাবা না। তো সব ওদিকেও একটা ঝামেলা রয়ে গেছে। তো আমি ওদিকে গেলাম না, কিন্তু অপ্রাসঙ্গিক ভাবে কিছু কথা বললাম যে I wanted to make my countrymen aware about the exact footing where we are standing in terms of forex, in terms of trilateral relationship between India, China and Bangladesh and also Burma. নিশ্চয়ই। আমি একটু যেতে চাচ্ছি জনাব পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে জানতে চাই যে IMF এর এই ঋণ, তারপর রেমিটেন্স, সবকিছু মিলিয়ে আসলে ডলার সংকটের কোনো ভূমিকা রাখবে কিনা বা ডলার সংকট কাটার কোনো সম্ভাবনা আছে কিনা?
আমি যেটা বললাম এখানে আসান, প্রফেসর আসান ঠিকই বলেছে। এটা হচ্ছে আমি আপনার জাস্ট একটা মানে এক মিনিট রেসপন্ড করে দেবো, আমি আপনার কথাতে উত্তরে যাচ্ছি, এটা যাচ্ছি শেষের দিকে প্রায়। চায়না হ্যাজ বিকাম আ বিগ ফাইন্যান্সিয়ার রাইট নাও। আমাদের ডেভেলপমেন্ট পার্টনার বলেন, লেন্ডার বলেন, এবং ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিয়ার বলেন, এবং ইকোনমিক লোনস, ট্রেড, ট্রানজাকশন এখন জিও পলিটিক্স এর সাথে অন্তরঙ্গভাবে ওতপ্রোতভাবে জড়িত। জিও ইকোনমিক্স এর খেলা হয়ে গেছে। তো চীন ভারতের কিন্তু বাংলাদেশের অর্থনীতি পুরো পড়ছে, প্রত্যক্ষভাবে তাহলে পরোক্ষভাবে পড়ছে, এবং চীনকে এলিমিনেট করা বা যুক্তরাষ্ট্রকে এলিমিনেট করা। আমাদের অর্থনীতির সমস্যা হচ্ছে, এবং আপনার প্রশ্ন এখন যাচ্ছি, অর্থনীতির সমস্যাটা হচ্ছে আমরা অর্থনীতি এখন ভঙ্গুর অবস্থায়, এবং আপনার যে ডলারের সমস্যা হয়তো সাময়িকভাবে হবে, কিন্তু আইএমএফ এর যে সংস্কারের যে শর্তগুলো দেওয়া আছে, বাজেট ডেফিসিট কমানো হচ্ছে 1,28,000 কোটিতে, বা হচ্ছে আপনার ট্যাক্স রেভিনিউ এখানে আপনার প্রায় 20% মতো বাড়ানো, এগুলো কিন্তু হচ্ছে যে আমি কতটুকু বাস্তবসম্মত আমি এখন আপাতত দেখতে পাচ্ছি না। কেন সাধারণ জনগণের উপর করের বোঝা বা হচ্ছে আইএমএফ এর ঋণের বোঝা যদি বাড়তেই থাকে, এবং যারা অর্থনীতির যে এখানে যে এই পতনের জন্য যারা দায়ী, তারা যদি এটা দায়ভার না নেয়, তাহলে কিন্তু দেশে কিন্তু এই অর্থনৈতিক সমস্যা চলতেই হবে। তো আগে দরকার হচ্ছে অর্থনৈতিক সংস্কার, আগে দরকার হচ্ছে স্বচ্ছতা, এবং এটা হচ্ছে জনগণ যতক্ষণ স্বস্তি না বোধ করবে আইএমএফ এর লোন দিয়ে হয়তো সাময়িকভাবে আমরা পেপারে হিসাব মিলাতে পারবো, তবে দৈনন্দিন জীবনের যে মূল্যস্ফীতি এবং আমাদের অর্থনৈতিক যে এই দুর্বলতা, এটা কিন্তু আশু সমাধান হবে না। ধন্যবাদ। আমাদের হাতেও আর সময় নেই, শেষ করতে হচ্ছে আমাদের আজকের আলোচনা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় আজ এ পর্যন্তই। সঙ্গে থাকুন।